أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আপুরা, আমি আসলে বেসিক্যালি এই যে নারী এবং পুরুষের মাঝে বা হাজবেন্ড ওয়াইফের মাঝে সম্পর্ক বা এই জিনিস গুলো নিয়ে এত কথা আসলে গত পর্বে বলে ফেলেছি। সেটার কারণটা হচ্ছে যে আমি একটু বলতে চাচ্ছিলাম যে পরকালের পিকচারটা আমাদের, মানে পরকালের বিশ্বাসটা আমাদের ডেইলি লাইফে কতটুকু প্রেজেন্ট সেই অর্থে। যেমন ধরেন যে এই যে টাকা দিয়ে যে কোনো কিছু পরিমাপ করার যে একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে আসছে, আমার মনে হয় যে কিছু, মানে ধরেন আমরা যদি একটু চিন্তা করি তাহলে আমরা দেখবো যে কিছু জিনিসের যে কোনো টাকার কোনো পরিমাপ হয় না। যেমন ধরেন যে যখন আমাদের অনেকে দেখা যায় যে এমনিতে আমরা হয়তো বা খুব একটা ক্যালাস লাইফ লিড করি বা খুব একটা রেকলেস লাইফ লিড করি, কিন্তু সেই মেয়েরাই যখন হচ্ছে প্রেগন্যান্সিতে, যখন তাদের মানে এমন একটা আচরণ যেটা করলে বাচ্চার একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, সেটা ডায়াবেটিক্স, মানে মানে প্রেগন্যান্সি কালের ডায়াবেটিক্স বলেন বা যে কোনো কিছু, এই জিনিসগুলো যখন হয় তখন দেখা যায় যে সে অনেক সচেতন হয়ে যাচ্ছে। সেদিন এক বোন বলতেছিলেন যে ইনসুলিন কন্ট্রোলে খাওয়ার পর ইনসুলিন মানে কন্ট্রোল করার জন্য প্রেগন্যান্সিতে সে এই করছে, সেই করছে, হাঁটছে, এটা করছে, সেটা করছে, না খেয়ে থাকছে, চাইছে যে আননেসেসারি মেডিসিন না নিতে। তারপরে ধরেন এই যে প্রিন্যাটাল কোর্সটার কথা আপনারা হয়তো বা জানেন, আমি খুব রিকমেন্ড করি এটা। মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার বিডি আলহামদুলিল্লাহ আমার খুব ক্লোজ একজন ফ্রেন্ড, বাংলাদেশে এটা একটা মানে বৈপ্লবিক একটা হচ্ছে যে প্রিন্যাটাল যে এই কোর্সগুলো বা কিছু, এই যে এখানে ধরেন নর্মাল ডেলিভারির জন্য মেয়েরা যখন চেষ্টা করে, তারপরে ধরেন এক্সারসাইজ গুলো করে, কেন যে তারা চায় যে ন্যাচারাল যে জিনিসটা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সিস্টেমটা করেছেন সেটা সেই প্রসেসের মধ্যে দিয়ে যেতে। তারপরে ধরেন এই যে ব্রেস্ট ফিডিং, মায়েরা এই যে রাত জেগে বাচ্চাকে নিয়ে এই করা বা ব্রেস্ট ফিডিং করানো, আমার কাছে মনে হয় যে দুনিয়ার আসলে মানে কোন মনিটারি, কোন কারেন্সি দিয়ে আপনি মায়েদের এই জিনিসগুলোকে মূল্যায়ন করতে পারবেন। এবং মানে আমি যত আসলে চিন্তা করি, বা যেহেতু আমি এখন সেই স্টেজে আছি যখন আমার বাচ্চাটা ছোট, সেটা আমি এখন আসলে চিন্তা করি যে এই সময়টাতে মানে মেয়েদের উপরে যে আবার ধরেন কোনো ফাইন্যান্সিয়াল বোঝা চাপানো, বা মানে বোঝা চাপানো বলতে আমি বোঝাচ্ছি যে এই সময় তাকে ম্যান্ডেটরি ভাবে টাকা আর্ন করতে হবে, সেরকম একটা সিচুয়েশনে মেয়েদেরকে নিয়ে যাওয়াটা আমার কাছে একদম রীতিমতো জুলুম মনে হয়। যে এই যে ধরেন রাত জাগতে হয়, কোনো রুটিনের ঠিক নাই, তারপরে এই যে মানে হরমোনাল যে ব্যাপারগুলো থাকে, আমার কাছে এই যে ধরেন আমি এই যে এখন এই টেলিগ্রাম চ্যানেলটা রেকর্ড করতেছি বা কোর্স গুলো, মানে আমার মানে একটা কোনো কিছু যেন পড়াশোনা করা, একটা কিছুর জন্য মানে পিএইচডিটা তো বাদই দিলাম, মানে ক্রিটিক্যাল কোন একটা কিছু পড়াশোনা করা, আমি একটা সিগনিফিকেন্ট পরিবর্তন টের পাই যে আমি যখন ব্রেস্ট ফিডিং স্টপ করলাম, মানে আলহামদুলিল্লাহ আমার যখন সময় শেষ হয়ে গেল, আমার মেয়ের যখন 2 বছর পূর্ণ হয়ে গেল, 2 বছরের বেশি আসলে, তো এটা পূর্ণ হয়ে গেল, তখন আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয়েছে যে মানে ব্রেস্ট ফিডিং যখন আমি করাচ্ছি না সেই সময়টাতে মানে মাথা অনেক ঠান্ডা থাকে বা হরমোনাল ব্যাপারগুলো একটু একটু কিছুটা ব্যালেন্সে আসে। তো এই যে যাদের এরকম হয় যে তাদের ব্যাক টু ব্যাক প্রেগনেন্সি ব্রেস্ট ফিডিং, আবার প্রেগনেন্সি ব্রেস্ট ফিডিং, সেই সময়টা আসলে মানে মেয়েদেরকে যে একটু মানে রিলিফ দেওয়াটা যে কি পরিমাণ জরুরি দরকার, যে হ্যাঁ তোমার থাকা খাওয়ানো চিন্তা করতে হবে না, বা তাকে একটু রিলিফ দেওয়াটা। হ্যাঁ, মানে আমি বলতেছি না যে এটা আমাদের সোসাইটিতে করা হয়, কিন্তু করাটা যে কি পরিমাণ দরকার। এবং মানে আমি এখন মাঝে মাঝে চিন্তা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 দিন পর্যন্ত যে মানে নিফাসের সময়টাতে নামাজ থেকে মেয়েদেরকে অব্যাহতি দিচ্ছেন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাকনলেজ করেন যে একটা নতুন মায়ের জন্য এই সময়টা আসলে কতটা চ্যালেঞ্জিং, যে মানে একটা রুটিন লাইফ লিড করা, বা বিকজ নামাজ ইজ মানে অল অ্যাবাউট ইটস রুটিনে থাকাটা খুব ইম্পর্টেন্ট নামাজ পড়ার জন্য 5 বেলা। তো মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকে অব্যাহতি দিচ্ছেন একজন নতুন মাকে। মানে আমি খুব ফিল করি ইদানিং যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাকনলেজ করছেন। আবার অন দা আদার হ্যান্ড মানে টাকার যে একটা শক্তি আছে, নিজস্ব যে
একটা টাকা মানে টাকা যে থাকা লাগে সেটা ইসলাম অ্যাকনলেজ করে দেখেই আবার ধরেন উত্তরাধিকার বলেন, তারপরে মোহরানা বলেন, বা এরকম নানান উৎস থেকে মেয়েদের আবার হাতে কিছু টাকা আসারও, নিজস্ব হাতে কিছু টাকা আসারও একটা পুঁজি বলেন বা একটা কিছু বলেন, সেটার ব্যবস্থাও ইসলাম করছে। হ্যাঁ, মানে আমার কাছে মনে হচ্ছে আমাদের মেয়েদের, আমার অডিয়েন্স যেহেতু মেইনলি মেয়েরা, সেহেতু আমি এটা বলতে চাই যে আমাদের মেয়েদের এই জিনিসগুলো ফিল করাটা খুব দরকার, যে ইসলাম আমাদেরকে কতটা মানে মানে ইসলামকে ভালোবাসাটা আমার মনে হয় যে আমাদের খুব জরুরি। এবং আম, আমি আমি মনে করি যে হ্যাঁ, আমরা যত চিন্তা করব মেয়েরা, তত আমরা ইসলামকে ভালোবাসতে পারবো ইনশাল্লাহ। এবং আমরা যেহেতু মায়ের জাত, আমরা যেহেতু মা, সেহেতু আমরা যদি এটা আমাদের জেনারেশনে নাও পাই, আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে এটা আমাদের নেক্সট জেনারেশনের মাঝে ভালোবাসাটুকু ইনস্টিল করে দিয়ে যাওয়া। এবং অথরিটির প্রশ্নে যখন আমাদের হাজবেন্ড ওয়াইফের অথরিটি, এই জিনিসটা আমাদের এটা নিয়ে আপত্তি আসে বা কিছু, অফকোর্স আমি হাজবেন্ড ওয়াইফের সম্পর্কটাকে একটা অথরিটেটিভ সম্পর্ক বলছি না, এটা একটা পারস্পরিক মানে পারস্পরিক একটা সহমর্মিতা বা পারস্পরিক একটা সমঝোতার সম্পর্ক। এখানে আমি বারবার আমি তোমার বস, আমি তোমার বস, এরকম বসি অ্যাটিটিউড যদি কারোর মধ্যে থাকে, তাহলে তার সাথে আসলে সংসার করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। হ্যাঁ, তো আপনি কিন্তু মানে অ্যাট দ্য সেম টাইম মানে একটা হায়ারার্কিতে আমি বিশ্বাস করি, এবং এই হায়ারার্কিটা মানে আমি যেটা গত পর্বে বলেছিলাম যে আমাদের বাচ্চাদের জেনারেশনে এসে এটা মা বাবার সাথে এই হায়ারার্কিটা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা মনে হয় যে তখন আমরা মনে হয় ফিল করব যে মানে একটা পরিবারে হায়ারার্কি থাকাটা কত জরুরি। এবং আমি মনে করি যে মানে মানে খুব বেশি সমানে সমানে মানে ওয়াইফ কখনো মানে হাজবেন্ড এবং ওয়াইফের মাঝে রিলেশনের মাঝে কোনো হায়ারার্কি নাই, বা মানে খুব একটা জায়গায় যদি খুব একটা ডোমিনেটিং রিলেশনশিপ দেখে, মানে আমি আমি বলতে চাচ্ছি যে মানে বাবা অথরিটি হলেও জিনিসটা যেন প্রচন্ড ডোমিনেটিং পর্যায়ে না চলে যায়, সেটাও আমাদের খেয়াল রাখা উচিত। বিকজ তাহলে মানে একটা হেলদি হায়ারার্কিক্যাল রিলেশন যদি বাচ্চারা মা বাবার মধ্যে দেখে, তাহলে তাদের একটা হেলদি রিলেশন মা বাবার সাথেও গড়ে উঠবে ইনশাল্লাহ। আল্লাহ নোজ দ্য বেস্ট। এবং এই জিনিসটাকে আমি এখন হচ্ছে আল মাগরিবের একটা প্যারেন্টিং কোর্সে এনরোল হয়েছে, সেখানে আমি একটা মডিউল শুনছিলাম। সেখানে সেই ভদ্রলোক সে বলতেছে যে মা বাবার সাথে রিলেশনটা কিন্তু আসলে অথরিটির একটা রিলেশন। হ্যাঁ, মা বাবার সাথে সন্তানের, কারণ হচ্ছে যে যখন আমরা সিমিলার মানে সেম এজ রিলেশনশিপ হয়, তখন সেটা সাধারণত শুধু বন্ধুত্বের সম্পর্ক হয়, সেটা আসলে গাইডের সম্পর্ক হয় না। কিন্তু মা বাবার সাথে আমাদের রিলেশনটা গাইডের হওয়া উচিত, ঠিক আছে? এবং উনি বলতেছিল যে মানে ডে কেয়ারে যদি অনেক লম্বা সময় বাচ্চারা থাকে, তাহলে মানে উনি যেহেতু ওয়েস্টার্ন এই অ্যাঙ্গেল থেকে বলছে, তাহলে যেটা হয় যে অনেক লম্বা সময় তারা সেম এজ বাচ্চাদের সাথে থাকে, তারা তারা হচ্ছে ইর সাথে থাকে না, তারা মানে অ্যাডাল্টদের সাথে থাকে না, এবং অ্যাডাল্টদের সাথে থাকে না বলে তারা হয়তো বা মানে ডুজ অ্যান্ড ডোন্টস কম শিখতেছে। আবার সেই অফকোর্স মানে আপনারা দেখবেন যে আমি বারবার ব্যালেন্সের কথা বলি। আবার আমি মনে করি যে ডে কেয়ারে কিছুটা সময় যদি থাকে, তাহলে বাচ্চাদের আবার কিছু পজিটিভ ডেভেলপমেন্ট হয়, কারণ তাদের কিছুটা সময় সেম এজের মানুষের সাথেও মেশার দরকার আছে। বিকজ প্রত্যেকটা মানুষ তার সেম এজের মানুষের সাথে মানুষের সঙ্গ এনজয় করে, ঠিক আছে? তো এখানে একটা ব্যালেন্স, কিন্তু একদম লং টাইম যে 10-11-12-10 ঘন্টা বা 8 থেকে 10 ঘন্টা যদি আবার ডে কেয়ারে থাকে, তখন অথবা মানে তখন এই একটা ইমব্যালেন্স হতে পারে, যেটা উনি বলতেছে। এবং উনি একটা জিনিস খুব সুন্দর করে বলছে যে একমাত্র পশু পাখিদের ঘোড়ার কথা উনি বলছে, যে ঘোড়াটার বয়স 4 বছর, সে ঘোড়াটা আসলে কোনো বাচ্চা ঘোড়া না, কিন্তু যে বাচ্চাটার বয়স 4 বছর সেটা আসলে একটা বাচ্চা।
তখন বলছে যে কেন আসলে এত লম্বা সময় বাচ্চাদের চাইল্ডহুডটা এত লম্বা কেন। আহ, এবং তখন উনি বলতেছে যে বাচ্চাদের চাইল্ডহুডটা এত লম্বা কারণ মানুষকে রাইট এবং রং শিখাতে হয়, এবং সেই জন্য যেন একটা মা বাবার সাথে যেন একটা অথরিটির সম্পর্ক গড়ে ওঠে, সেই জন্য তাদের চাইল্ডহুডটা এত লম্বা। এবং সেদিন খুবই ইন্টারেস্টিং একটা যে আমার এক আপার সাথে গল্প হচ্ছিল, উনি বলতেছিলেন যে উনি ওনার এখানে ওয়েস্টে বড় হওয়া একজন কলিগকে জিজ্ঞেস করছেন যে তোমার মা বাবার ব্যাপারে একটা পজিটিভ কথা বলো, একটা নেগেটিভ কথা বলো মার ব্যাপারে। তো মার ব্যাপারে নেগেটিভ কথা বলতে গিয়ে সে নাকি খুব ইমোশনাল হয়ে গিয়ে বলছে যে আমি যে লাইফে ডিরেইলড হয়ে গেছি সেটাতে সে মনে করে যে তার মায়ের কন্ট্রিবিউশন আছে, ডিরেইলড হয়ে গেছি। হ্যাঁ, কেন বলছে যে বিকজ আই হ্যাড আ লট অফ ফ্রেন্ডস, আই নিডেড সাম গাইড, বাট মাই মাদার বিকেম মাই অ্যানাদার ফ্রেন্ড। ঠিক আছে, মানে কথাটা না এত হিট করার মতন, বিকজ এখন কিন্তু আমরা অনেক বেশি বলি যে মা বাবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে হবে। মানে আমি কখনোই ডমিনেশন বা আনহেলদি ডমিনেটিং এর কথা বলতেছি না, কিন্তু আমি একটা বেসিক হায়ারার্কির কথা বলতেছি যে একটা পর্যায়ে গিয়ে আমাদের বাচ্চাদের মধ্যে এই সেন্সটা যেন ইনস্টিল হয় যে আচ্ছা ঠিক আছে, আব্বা বলতেছে, একটু শুনে দেখি, তারা তো আমার ভালোই চায়। অথবা আমার হাজবেন্ড বলতেছে, আচ্ছা ঠিক আছে, আমার হাজবেন্ড এই কাজটাতে না করতেছে, আচ্ছা ঠিক আছে, ওর কথা একটু শুনে দেখি। ঠিক আছে, মানে একটা বেসিক রেসপেক্টের দিকে মানে আমি বলবো যে আমি এখন এটা বিলিভ করি। হয়তোবা অনেকে আছে যে আলহামদুলিল্লাহ অলরেডি এই সুন্দর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হাজবেন্ড ওয়াইফের মাঝে দেখে আসছেন এবং তাদের হাজবেন্ডের সাথেও এটা ইমপ্লিমেন্ট করেন, কিন্তু এবং কিন্তু আমার যে রিসেন্ট অভিজ্ঞতা তাতে আমার কাছে মনে হয় যে আমরা যত মানে আমরা মানে আমাদের অনেকেরই হয়তোবা এই জিনিসটা নিয়ে একটু কাজ করার সুযোগ আছে। তো লাস্টলি যে জিনিসটা আমি বলে আমি করব যে পরকালে বিশ্বাসের ব্যাপারটার আরেকটা ম্যানিফেস্টেশন হতে পারে যে আপনার জমি জমা ভাগ এর সময়। ঠিক আছে, যে আমার কাছে মনে হয় এই যে সুবহানাল্লাহ, মানে আমি যে এই দুনিয়াতে পার্মানেন্টলি থাকবো না, ঠিক আছে, এইটার একটা টেস্ট হইতে পারে যে যখন জমি জমার ভাগের প্রশ্ন আসে তখন এই যে একটু ছাড় দেওয়ার প্রশ্ন আসে। যেমন যেমন আমি বলছি যে হাজবেন্ড ওয়াইফের রিলেশনটা যেমন আইন মেনে সারাক্ষণ আমি তোমার অথরিটি, আমি তোমার বসি এইভাবে করে যেমন হয় না, সেরকম জমি জমার সমস্যাগুলো অধিকাংশ ক্ষেত্রে মামলার মাধ্যমে সলভ হয় না। এগুলো আপোষে ছাড় দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেটুকু দিচ্ছেন সেটুকু মেনে নিয়ে সেটার জন্য বরকতের দোয়া করে যদি আমরা না আগাই এবং আত্মীয়তা সম্পর্ক কেউ যদি মেনে চলে, তাহলে যে তার রিজিক বৃদ্ধির কথা এবং আয়ু বৃদ্ধির কথা বলা হয়েছে, আমার কাছে মনে হয় যে সেটার বেস্ট ম্যানিফেস্টেশন হচ্ছে সম্পত্তির ভাগাভাগির সময়ের ব্যাপারটা। আপনারা দেখবেন যে মানুষজন এগুলো নিয়ে টেনশন করতে গিয়ে সে অমুক আমার ভাগ এসে নিয়ে গেল, অথবা মানুষ হার্ট অ্যাটাক করে মারাই যাইতেছে, সে হয়তোবা জিনিসটা ভোগই করতে পারতেছে না, অথবা মানে এই জিনিসগুলো নিয়ে মারামারি দলাদলি কোন্দল করতে গিয়ে সে অসুস্থ হয়ে যাচ্ছে। কিন্তু যদি একটু ছাড় দিয়ে একটু হ্যাঁ আমি তো দুনিয়াটাতে থাকবো না, আচ্ছা এখানে দুনিয়াতে এক টুকরা জমির জন্য, এই একটু রাস্তার ধারে জমির জন্য, আচ্ছা একটু এর জন্য, মানে পাগলের মতন না করে আমরা যদি একটু পরকাল ওরিয়েন্টেড চিন্তা করতাম, তাহলে আমার মনে হয় যে আমাদের আল্লাহই ভালো জানেন, বাট আমাদের জীবনটা হয়তো বা আরো অনেক সহজ হতো। যাই হোক, আমি অনেক মনে হয় ট্যানজেন্টে চলে গেছি কথা বলতে বলতে। আমরা আবার খুব শীঘ্রই আবার আমাদের পয়েন্টে চলে আসবো আগামী পর্ব থেকে ইনশাল্লাহ। বাট আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো আমার জন্য রিমাইন্ডার, আমাদের সবার জন্য রিমাইন্ডার যে পরকালকে আমাদের ইকুয়েশনে রাখতে হবে। পরকালকে যদি আমরা ইকুয়েশনে না রাখি তাহলে
ইসলামের বিধানগুলো আমাদের কাছে খুবই কনফিউজিং, খুবই কন্ট্রাডিক্টরি মনে হবে, এবং এটা এখানে মনে হতে পারে যে একটু শিরক করছে, একটু বাছুর পূজা করছে, সেজন্য এখন একজন আরেকজনকে হত্যা করতে হবে। মানে এত কঠিন কেন ইসলাম, এত বর্বর কেন ইসলাম? তো যাই হোক আপুরা, জাযাকুমুল্লাহ খায়রান শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।